মাহমুদ ভূঁইয়া এবং তার বাবা সম্প্রতি আমরা বিভিন্ন গণমাধ্যম এবং বিভিন্ন বিষয় আমরা যেটা দেখতে পেয়েছি, তার বাবার দৌরত্ব এবং তার বাবার উদ্যত্ত এটি শুধু রাজনীতিকে কলুষিত করেনি, বর্তমান সমাজকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে হঠাৎ করে যদি কেউ রাতারাতি তার মানে টাকা হয়ে যায় বা টাকার খনি পেয়ে যায়, তখন তার চরিত্র, তার চিন্তা সব কিছু পরিবর্তন হয়ে যায়। আমরা আমাদের জুলাই গণ অভ্যুত্থানের উপদেষ্টা হিসেবে আসিফ মাহমুদ ভূঁইয়া যখন এসেছে, তার অবদান ছিল, অবশ্যই তার অবদানকে আমরা অস্বীকার করব না, কোনো অস্বীকার করার কোনো সুযোগও নেই। কিন্তু তার এই উপদেষ্টা হওয়ার পর এই তকমাকে কাজে লাগিয়ে তার বাবা যেভাবে শুধু কুমিল্লা না, কুমিল্লা তো আছে, সাথে সাথে বনশ্রীও, মানে যেখানে তাদের বসবাস, দুই জায়গায় যেভাবে তার আধিপত্য বিস্তার করেছে, যেভাবে তার অহংকার বিস্তার করেছে, যেভাবে সে লুটপাট বিস্তার করেছে, এটি সমাজকে একটি নতুন মেসেজ দিয়েছে যে গরিব যদি, মানে অসহায় যদি হঠাৎ করে যদি কোনো কিছু পেয়ে যায়, তখন সে দিশেহারা হয়ে যায়। আসলে তাদের ভিতরে তো রাজনীতি ছিল না, বা রাজনীতির কোনো, তারা এই জুলাই গণ অভ্যুত্থানের আগে তাদের ওরকমভাবে কোনো পরিচিতিও ছিল না। তারা হঠাৎ করে জুলাই গণ অভ্যুত্থানে, আপনি যেটি বলেছেন যে আসলে আমরা জুলাই গণ অভ্যুত্থানেও আমরাও কিন্তু রাজপথে ছিলাম। আপনি জানেন যে মায়ের ডাকের সাথে আমরা কাজ করি এবং গত 30 বছর রাজনীতিতে মানবাধিকার নিয়ে বিভিন্ন বিষয়ে আমরা কথা বলেছি, এবং এই 30 বছরে অনেক সরকার আমাদের কাছের মানুষ এবং বর্তমান উপদেষ্টারাও অনেকে আমার উপস্থাপনায় তারা বক্তব্য রেখেছে। আমি গত 24 বছরে আমি এই সচিবালয় পাশের যে 24 বছর এখানে প্রতিদিন আসি, একদিনও কিন্তু যাইনি। এই জন্য যাইনি যে সচিবালয় কিন্তু আমার কোনো কাজ নেই, আমার কোনো তদবির বাণিজ্য আমি করি না, আমি কাউকে চাকরি দেওয়ার নামে কোনো টাকা করি না। কিন্তু আমি দেখেছি যে অনেক সময় এইখানে দাঁড়িয়ে আমাদেরকে যারা চা খাইয়েছে, বলেছে ভাই এক কাপ চা খেয়ে যান, তারা যখন একটু ক্ষমতা পেয়েছে, রাতারাতি তারা সেই ক্ষমতার ভোল পাল্টিয়ে তারা মানব থেকে দানব হয়ে গেছে। এবং সেই ক্ষেত্রে আপনি যে নামটি বললেন, তার বাবা, এটি পরিপূর্ণ একটি দানবে রূপান্তরিত হয়েছে। আমি আশা করব যে মানে পিতার দোষে পুত্র কেন কলঙ্কিত হবে। আমি আসিফ ভূঁইয়াকে বলবো যে আপনার যে ঐতিহ্য, আপনার যে ত্যাগ, এই ত্যাগ এবং এই ঐতিহ্যকে বিবেচনা করে আপনার বাবার বিরুদ্ধে আপনি যথাযথ ব্যবস্থা গ্রহণ করুন, আপনার বাবাকে আইনের আওতায় আনুন, আপনার বাবার বিরুদ্ধে আগে তদন্ত করুন, এবং এই তদন্ত যদি সঠিক হয় যে তার বিরুদ্ধে যেসব অভিযোগ বিভিন্ন মিডিয়াতে আমরা দেখছি, আমরা বিভিন্ন ঘটনায় দেখছি, বিভিন্ন জন সংবাদ সম্মেলন করে তার বিরুদ্ধে কথা বলছে, এই কথাগুলো যদি সত্যি হয়, তাহলে অন্যদের যদি বিচার হয়, তাহলে আপনার বাবার প্রচলিত আইনে কেন বিচার হবে না? আমি আপনার কাছে প্রশ্ন, আমি উপদেষ্টার কাছে এই প্রশ্ন আপনার মাধ্যমে করতে চাই, মাধ্যমে এই প্রশ্ন আরও করতে চাই যে আজকে যারা উপদেষ্টা হয়েছে তাদের কাছে আমাদের প্রত্যাশা অনেক, তারা একটি নির্বাচন দেবে, তারা প্রত্যেকেই দেশপ্রেমিক হবে, দেশের জন্য, মানুষের জন্য তারা কাজ করবে। এই উপদেষ্টাদের ব্যাংক ব্যালেন্সের হিসাব আমরা দেখতে চাই, আমরা জানতে চাই, এবং এই তফসিল প্রকাশ করার আগে এই যে কজন উপদেষ্টা শপথ নিয়ে এই 1 বছরের উপরে এখন দায়িত্ব পালন করছে, তাদের প্রত্যেকের মানে ব্যাংক ব্যালেন্স কে কোথায় কি করেছে 1 বছরে, এই হিসাবটা জাতির সামনে তারা প্রকাশ করুক এবং পরিষ্কার করুক, এটি আমি আজকে জানতে চাই। আমি পরিশেষে একটি কথা বলবো যে যেই অন্যায় করুক, সে যত বড়ই হোক, বা গত 17 বছরের শেখ হাসিনার চেয়ে বড় ক্ষমতাবান বাংলাদেশে কেউ ছিল না, এটি সত্য। এই এত বড় ক্ষমতাবান যদি বাংলাদেশের জনতার স্রোতে হারিয়ে যায়, তাহলে আপনারা সেই ক্ষমতার কাছে কোনো ক্ষমতাবান না। তাই ওই ইতিহাস দেখে, ওই শেখ হাসিনার ক্ষমতার দাপট দেখে আপনাদেরকে চিন্তা করুন, আপনারা সেই জায়গায় আনুন যে সে যদি উড়ে যেতে পারে, সে যদি ধ্বংস হয়ে যেতে পারে, আপনারা ধ্বংস হওয়ার জন্য বেশি সময় নেবে না জনতা। তাই আমি আশা করব যে এই বিষয়গুলো, যে অভিযোগ যাদের বিরুদ্ধে আসছে, তারা যেন তাদের অভিযোগ পরিষ্কার করে, কারণ আপনারা শহীদ আবু সাঈদ, শহীদ মুগ্ধ, শহীদ অসীমের রক্তের উপরে দাঁড়িয়ে আছেন। বাংলাদেশে গুম হওয়া ইলিয়াস আলী, চৌধুরী আলম, সাজ্জুদুল ইসলামের রক্তের উপরে আপনারা দাঁড়িয়ে আছেন, যে রক্ত বাংলাদেশকে একটি নতুন বাংলাদেশ দিয়েছে। এই রক্তের সাথে বেইমানি করার কারো ক্ষমতা নেই, আমারও নেই, আপনারও নেই, বাংলাদেশের কোনো নাগরিকের নেই। ধন্যবাদ।